চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এর যে কারখানাটিতে আগুন লেগেছিল দুপুর 2টার দিকে অ্যাডামস ক্যাপ টেক্সটাইল লিমিটেড নামে যে কারখানায় সেটির আগুন কিন্তু 5 ঘন্টা পেরিয়ে গেল, এখন নিয়ন্ত্রণে আসেনি এবং সময় যত গড়াচ্ছে আগুনের লেলিয়ান শিখা গণজনে সর্বগ্রাসী আকারে ছড়িয়ে পড়ছে এবং সবচেয়ে বেশি এখন যেটি চ্যালেঞ্জ এবং সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় যে পাশে যে আরেকটি জ্যাকেট কারখানা আছে সেটিতে আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি নিয়ে কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেশ উদ্বেগের মধ্যে আছে এবং তারা কিন্তু বেশ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের পার্শ্ববর্তী কারখানাগুলোতেও কিন্তু পানি তাদের যে রিজার্ভার আছে সেখান থেকে পানি ছিটানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কিন্তু একযোগে কাজ করে যাচ্ছে। সেই সাথে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে তারা এখানেও প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুনের কাছে যেন সবকিছু অসহায় এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আসলে যে পরিমাণ সরঞ্জাম বা যে ধরনের ব্যবস্থা ইকুইপমেন্ট থাকার দরকার ফায়ার সার্ভিসের সেই সীমাবদ্ধতা আছে এবং প্রথম দিকে কিন্তু তারা শুধু 2টি গাড়ি নিয়ে এসেছিল এবং তখন কিন্তু বোঝা যায়নি যে আসলে আগুন তীব্রতা এত এবং এখানে ধারণা করা হচ্ছে যে কারখানাটিতে আসলে একটি কেমিক্যালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত এবং সেখানে টেক্সটাইল বা দাহ্য জাতীয় পদার্থ আছে, সুতো এবং যেগুলো আসলে আগুনকে আরো বেশি তীব্র করে তোলে সেই ধরনের উপাদান থাকার কারণে কিন্তু আগুন নিভাতে বেশ বেগ পেতে হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো মই লাগানো সব কিন্তু তাদের কিন্তু সেই পরিমাণ সাপোর্ট নেই এবং তাদের যেগুলো আসলে বহুতল ভবনে আগুন নেভানোর মতো যে ব্যবস্থা তার কিন্তু আমরা অধিকাংশ সময় দেখে থাকি যে এই ধরনের কোনো আগুন লাগলে কিন্তু সেটির আমরা দুর্বলতা বা সংকট কিন্তু সেই প্রকট আমরা দেখতে পাই এবং আজকের আগুনও কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রেড ক্রিসেন্টের কর্মী সহ বিভিন্ন সংস্থার কর্মীরা কাজ করছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আশপাশের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শ্রমিকরা আসলে অবলোকন করছে বা দেখছে এবং এই কারখানাটি সহ এই চট্টগ্রাম ইপিজেডে প্রায় 200-র মতো কারখানা আছে এবং অধিকাংশই কিন্তু বিদেশি কারখানা এবং বিপুল বিনিয়োগ রয়েছে এখানে এবং এখানে সরকারের যে রাজস্ব আয় কিন্তু আমাদের প্রতি বছর কিন্তু বিপুল অঙ্কের রেমিটেন্স যোগান দেয় এই কারখানাগুলো থেকে এবং এখানে কয়েক লাখ শ্রমিক কাজ করে এবং এই কারখানাটিতে প্রায় 700 শ্রমিক কাজ করতে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের জীবন জীবিকার বিষয়টিও কিন্তু এখন অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো এই আগুনের যে লেলিয়ান শিখা সেটি কিন্তু বেশ উচ্চতায় আকাশ ছুঁয়ে যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলি কিন্তু ক্রমশই বাড়ছে। তো এখন সবচেয়ে যেটা আসলে ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের বিষয় যে পাশের কারখানা যদি ছড়ায় তাহলে সেই কারখানার যে ক্ষয়ক্ষতি বা সম্পদ বা অন্যান্য কারখানা যদি ছড়ায় তাহলে সেটি কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এবং এখানে রেমিটেন্সের কর্মী যারা কাজ করছে আসলে এই পানি দিয়ে বা এত সংকট ব্যবস্থা দিয়ে আসলে এই আগুন আসলে কতটুকু বা নেভানো আদৌ সম্ভব কিনা এবং চোখের সামনে কিন্তু প্রথমে যে 6-7 তলায় ছিল পরবর্তীতে অন্যান্য পুরো কারখানাটিকে আগুন গ্রাস করে ফেলেছে এবং আগুন জ্বলছে কারখানার যন্ত্রপাতি, গ্লাস সহ অন্যান্য যে ইকুইপমেন্ট এবং সরঞ্জাম এবং গোডাউনে যেসব জিনিসপত্র ছিল সেই মালামালগুলো পুড়ছে এবং জ্বলছে এবং কিছুক্ষণ পর কিন্তু আমরা সেগুলো ভেঙে সে শব্দ শুনতে পাচ্ছি এবং কারখানাটিও অনেকটা ভঙ্গির অবস্থায় পৌঁছেছে এবং শুধু দরজা জানলা বা অবকাঠামোটাই মনে হচ্ছে এখন শুধু আছে এবং কতক্ষণ পর্যন্ত আসলে এই ভবনটি আসলে তার অস্তিত্ব রক্ষা করতে পারবে বা ভবনটি টিকে থাকবে সেটিও কিন্তু এখন বলার মতো না। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব যারা আছেন এখানে। ফায়ার সার্ভিসের কর্মীরা অবশ্য বেশ ভেতরের দিকে, আমরা একটু কিছুটা দূরে আছি এবং আগুনের আজ কিন্তু এইখান পর্যন্ত এসে লাগছে। তো 2জন ফায়ার সার্ভিসের কর্মীও অসুস্থ হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং একজন বেশ শ্বাসকষ্ট হয়েছিলেন, অচেতন হয়ে পড়েন।
তো ফায়ার সার্ভিসের প্রথম দিকে ছিল প্রথমে 2টি, তারপর কিন্তু ক্রমান্বয়ে বাড়তে বাড়তে বর্তমানে 19টি ইউনিট এখানে কাজ করছে, কিন্তু আগুনের আসলে আমরা কোনো নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, এবং অনেকটা বলা যায় অসহায় অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা, কিন্তু তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ, বিমানবাহিনী এবং রেড ক্রিসেন্টের কর্মীরা। তো এখানে আসলে যে বিকল্প যে কেমিক্যালের আগুন কিন্তু একটু ভিন্ন ধরনের, এবং কেমিক্যাল সহ অন্যান্য যে টেক্সটাইল কারখানাগুলোতে যে ধরনের উপাদান ব্যবহার করা হয় সেগুলো দাহ্য জাতীয় পদার্থ, এবং সেগুলোর আগুন কিন্তু স্বাভাবিক যে নেভানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আসলে অনেক সময় আগুন নেভানো সম্ভব হয় না, এবং আমাদের ফায়ার সার্ভিসের কাছেও কিন্তু সেই ধরনের ব্যবস্থা কতটুকু আছে সেটিও কিন্তু আসলে প্রশ্ন সাপেক্ষ। এবং এই ধরনের ভয়াবহ আগুন কিন্তু চট্টগ্রামের এর আগে 2004 সালে কেটিএস টেক্সটাইল আগুন লেগেছিল এবং প্রায় 50-এর অধিক শ্রমিক সেখানে প্রাণ হারিয়েছিলেন। এরপর যদিও আজকে একটু স্বস্তির বিষয় যে শ্রমিকরা সময় মতো কারখানা থেকে বের হয়ে যায়, এবং যখন ফায়ার অ্যালার্ম বাজে এবং সেই সময়টি আসলে দুপুরের লাঞ্চ ব্রেক ছিল এবং অনেকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বা ছাদে ছিলেন, তাই তারা সরে যেতে এবং দ্রুততার সাথে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়, না হলে হয়তো ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটার একটি বড় ধরনের বলবো যে বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু যে এই যে ইপিজেড আমাদের বলা যায় অর্থনীতির একটি বড় একটি প্রাণকেন্দ্র, এবং বিদেশি বিনিয়োগ, আমাদের রফতানি এবং বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সব কিন্তু এই ইপিজেডকে ঘিরে অনেক বড় আমাদের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পৃক্ত। তাই এই ধরনের আগুন যে শুধু একটি আগুন তা নয়, এর কিন্তু একটি বড় ধরনের অর্থনৈতিক এবং প্রভাব রয়েছে। তো সেটিও কিন্তু একটি দুশ্চিন্তার বিষয়, এবং আমাদের এই ধরনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র বা অর্থনৈতিক অঞ্চলগুলোতে আগুন লাগলে কিন্তু সেটি আমাদের বিদেশে যে আমাদের রফতানির যে আমাদের প্রবৃদ্ধি সেগুলোতে কিন্তু প্রভাব পড়ে, এবং অনেক ক্ষেত্রে বিদেশি ক্রেতারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেন এবং তারা অনেক সময় অর্ডারগুলো ফিরে দিতে। আগুনের ভয়াবহতা কিন্তু ক্রমশ যেন বেড়েই চলছে, এবং যেন সেটি উচ্চতা ছাড়িয়ে আকাশ ছুঁয়ে যাচ্ছে, এবং পাশে যে একটি জ্যাকেট কারখানা আছে সেটি কিন্তু বেশ ঝুঁকিতে আছে, এবং কতক্ষণে যে আগুন নেভে সেটাও যেন মানে কেউ যেন বলতে পারছে না। এখন মনে হয় যেন সবাই সেই সৃষ্টিকর্তার সেই রহমতের অপেক্ষায় আছে। এই যে ব্যবস্থা সেটা দিয়ে আসলে কতটুকু এই আগুন আসলে নিভবে কিনা, কেউ কেউ বলছেন যে, বা যারা এই সম্পৃক্ত বা অভিজ্ঞ আছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে পুরো ভবনটির যে দাহ্য পদার্থগুলো আছে সেগুলো পুড়ে না যাওয়া পর্যন্ত হতে আগুন জ্বলতেই থাকবে, পানি দিয়ে আসলে হতে আগুন নেভানো সম্ভব না। এখানে কিন্তু আমরা সন্ধ্যার পর থেকে যারা ছিল এখানকার কর্মীরা বা বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদেরকে মাইকিং করা হয় সরে যাওয়ার জন্য, এবং এখানে পুলিশ, সেনাবাহিনীরা, বিজিবি তারা যথাসাধ্য চেষ্টা করছে, যেহেতু এখানে যানবাহনের একটি বিষয় আছে বা একটি ঝুঁকির বিষয় আছে। তো আমরা আসলে এখানে যারা দায়িত্বরত বিজিবির সদস্য আছে তাদের সাথেও আমরা চেষ্টা করব কথা বলার, বিভিন্ন জন কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সহ বিভিন্ন সংস্থা তাদের কাজ করে যাচ্ছে, এবং আশপাশে এখন আসলে বিভিন্ন সংস্থার কর্মীরা ছাড়া তেমন কেউ নেই। এবং শ্রমিকরা যেটা বলছিলেন যে প্রথমে আসলে যখন আগুনটি লাগে তখন সেটি কারখানা কর্তৃপক্ষ কিছুটা চেপে গিয়েছিল, এবং গোডাউনে আগুন লাগার কারণে কিন্তু আগুনের তীব্রতা সেটি ছড়িয়ে পড়ে, এবং ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট আসে, পরবর্তীতে আরও অন্যান্য ইউনিট আসে, এবং যদি সময় মতো আসলে ফায়ার সার্ভিস আসতো তাহলে হয়তো এই ঘটনা আরেকটু আগুন নিয়ন্ত্রণে আসতো। আমরা একজন রেড ক্রিসেন্ট কর্মীর সাথে কথা বলবো, তারা ঘটনাস্থলে ছিলেন, আসলে কি অবস্থা একটু জানতে চাইবো। ঘটনাস্থলে আসলে আমরা 12টা থেকে ছিলাম। প্রথমে যে 2 ফ্লোর ছিল উপরের, ওই 2 ফ্লোরে আগুনগুলো ছিল, কিন্তু আগুনগুলো এতই তীব্র ছিল যে ফায়ার সার্ভিসের প্রায় অনেকগুলো টিম একসাথে কাজ করছে, তারা তবুও নিভাতে পারেননি। কিন্তু ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে আগুন নিচে পড়তে ফুলকি নিচে পড়তে পুরো বিল্ডিংয়ে আগুন লেগে গেছে আর কি। আগুন নেভাতে কেন বেগ পেতে হচ্ছিল? আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে কারণ হচ্ছে ওখানে যে পরিমাণ সুতা আছে
যেগুলো আগুন সুদা এবং কেমিক্যালগুলো আছে এগুলো আসলে নেভানো পসিবল বলে মনে হয় না, এগুলো জ্বলে যেতে হবে আসলে আমাদের মতে আর কি। ফায়ার সার্ভিসের আসলে কি আপনাদের কাছে মনে হয় যে যথেষ্ট তাদের ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করছে, এখন কিছুটা কম, কারণ হচ্ছে যখন প্রথম থেকে ছিল ফায়ার সার্ভিসের সবগুলো টিম উঁচু উঁচু গাড়ি নিয়ে তারা উপরে ফ্লোর প্রথমে একবার নিভিয়ে ফেলেছিল, কিন্তু পরে আবার ওই আগুনের যে ইয়াটা ছিল, আগুনের যে তাপটা ছিল ওই আগুনে আবার আগুনটা প্রথম থেকেই উপরে এদিকে উঠছে আর কি। আচ্ছা, আমরা রেড ক্রিসেন্ট একজন কর্মীর কাছ থেকে শুনছিলাম, এখন আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তারা কি দেখেছে। আমরা দুপুরে 2টা বাজে অনলাইনের মাধ্যমে দেখতে পাই যে আমাদের ইপিজেডে আগুন ধরেছে। তো আমরা দুপুর 2টা বাজে আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাই যে ইপিজেডে আগুন ধরেছে, যেহেতু আমাদের ইপিজেডের পাশে আমাদের বাসা থেকে আসে 4টা বাজে আসি দেখি আগুন তীব্রতা ভয়াবহ আকার ধারণ করছে। ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী এরা যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু এখানে কেমিক্যাল থাকার কারণে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করতেছে, যার ফলে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং এরা আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। কিন্তু এখনো তারা ফায়ার সার্ভিস এখনো তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো আগুনের ভয়াবহ তীব্রতার কারণ হচ্ছে কেমিক্যাল, এবং তারা চিন্তা ভাবনা করতেছে যে আগুন যেন পার্শ্ববর্তী কারখানায় ছড়িয়ে না পড়ে, তারা সেজন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তারা এত কষ্ট করতেছে যেটা আমরা দেখে মানে আবেগ আপ্লুত হয়ে পড়তেছে, এবং তারা কতটা কষ্ট করতেছে একমাত্র আমাদের উপরওয়ালার কাছে দোয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো উপায় নেই। উপরওয়ালার কাছে দোয়া করি যেন আগুন যেন আল্লাহ কুদরতে বৃষ্টি নেমে এসে আমাদের আগুনটা নিভিয়ে যাক। এবং এর আগে শুনেছি হেলিকপ্টারে নাকি আগুন নিভানোর চেষ্টা করছিল, কিন্তু আগুনের বেগ যখন অতিরিক্ত তখন তারা চলে যেতে বাধ্য হয়েছে। তারপরে এখনো দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কি এসেছিল, হেলিকপ্টার শুনেছি এসেছিল, তবে আমরা দেখিনি। তবে আমরা 4টা বাজে যখন আসছি তখন দেখি ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করতেছে তারা আগুন নিভানোর জন্য। আরেকজন কর্মীর সাথে একটু কথা বলবো, আসলে কেন এই যে আগুনের তীব্রতা এবং তারা কি দেখেছেন তাদের এতক্ষণ পর্যন্ত, আসলে কি ধরনের পরিস্থিতি বর্তমানে। এখন বর্তমানে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে কিন্তু এটা নিবানো সম্ভব না আসলে, কারণ হচ্ছে যেই পরিস্থিতি এখন আছে, আপনার যদি চট্টগ্রামের সবগুলো ফায়ার সার্ভিসের টিম যদি আসেও তবুও নেবানো সম্ভব না, কারণ আগুনের তাপ এত, আগুনের যে তীব্রতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে বারবার কিছুক্ষণ পর ব্লাস্ট হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে নেবানো আজকে পসিবল বলে আমার মনে হয় না। এক্ষেত্রে আসলে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কি? আমাদের কোনো অভিজ্ঞতা বলতে আমরা যখন বিএমডিপুতে যখন আমাদের অগ্নিকাণ্ড হয়েছিল তখন আমাদের রেড ক্রিসেন্ট টিম ছিল প্রায় পুরো দিন রাত পর্যন্ত আমাদের রেড ক্রিসেন্ট টিম কাজ করেছে। ওখানে আমরা যেটা দেখেছি হচ্ছে ওখানে আগুনটা নিভে যেতে হয়েছে, মানে আগুনটা জ্বলে যেতে হয়েছে। আমরা পানি দিয়ে বলেন বা কোনো কেমিক্যাল দিয়ে বলেন আমরা নেভাতে পারিনি, আগুনটা নিজে নেভানোর পর ওরা নিজে নিভে গেছে। এটাও মনে হয় আমাদের ওরকমই করতে হবে, কারণ যে পরিমাণ তাপ তীব্র ও পরিমাণ কিছুই সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। কি আসলে ইকুইপমেন্টের স্বল্পতা আছে না আধুনিক ব্যবস্থা? না, ইকুইপমেন্টের স্বল্পতা বলতে আমরা দুপুর থেকেই দেখেছি ওরা অত্যাধুনিক জিনিসপত্র সবাই ইউজ করছে, ফায়ার সার্ভিস ইউজ করছে। ওরা যে গাড়ি বা সবগুলোই অনেক অত্যাধুনিক গাড়ি ছিল, কিন্তু আগুনটাই এত বেশি, হয়তো কিছু তুলনামূলকভাবে ইকুইপমেন্ট কম আছে, কিন্তু আগুনটাই এত বেশি, ওই মডার্ন ইকুইপমেন্টগুলো দিয়ে আসলে পসিবল হচ্ছে না। আশেপাশে আর কোনো কারখানা আশেপাশে যে পাশের যে কারখানাটা আছে ওই কারখানায় বারবার আগুনের লাভা পড়ছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছে হচ্ছে ওই কারখানায় যেন আগুন না লাগে, এবং তার ডান পাশে একটা কারখানা আছে ওই কারখানায় যেন আগুন না লাগে, ফায়ার সার্ভিস ওখানে আছেন। ধন্যবাদ। যে রেড ক্রিসেন্টের কর্মী যারা কাজ করছেন তাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে আসলে আগুনের তীব্রতার কাছে পুরো ফায়ার সার্ভিস যেন অসহায়, এবং তারা বলছিলেন যে দুপুরের দিকে তারা যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে এই আগুনের কাছে তারা সর্বগ্রাসী যে আগুনের লেলিহান শিখা। এখন বড় চ্যালেঞ্জ যে পাশের ডান পাশে এবং বাম পাশে দুটি কারখানা আছে সেগুলোতে যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টায় তারা করছেন। আমরা আরো একজন কর্মীর সাথে কথা বলবো যারা আসলে দুপুর থেকে এখানে আছেন এবং তারা কি দেখেছেন এবং কি অবস্থা তারা এখন পর্যন্ত দেখেছেন বা পরিস্থিতি। ধন্যবাদ। যেটা হচ্ছে আমরা দুপুর 3টায় যেটা নিউজ পাওয়ার পর আমাদের একটা টিম আমরা ঘটনাস্থল থেকে তখন থেকে 3টা থেকে কাজ করছি, যেটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের 16টা ইউনিট, সাথে হচ্ছে রেড ক্রিসেন্টের প্রায় 30 জন ভলান্টিয়ার, এখন প্রায় 50 জনের মতো ভলান্টিয়ার আমরা কাজ করছি। আসলে আগুনের যে তীব্রতা খুব বেশি, যার জন্য হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার পরেও ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করার পরেও
আসলে এখন পর্যন্ত আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই নাই। আসলে আমরা ভিতরে যে পরিস্থিতি, ভিতরে কেউ আসলে আটকা পড়া আছে কিনা বা ভিতরে কেউ আছে কিনা ও ধরনের কোনো ধরনের নিউজ আসলে আমরা এখন পর্যন্ত কারো থেকে পাই নাই। হতাহত বলতে আসলে ওইরকম কাউকে আমরা এখনো পর্যন্ত হতাহত দেখি নাই। শুধুমাত্র একজন ফায়ার ফাইটার আমরা আহত হয়েছিল কাজ করতে গিয়ে, ওনাকে আমরা হচ্ছে ফার্স্ট এইড দিয়ে আমরা হচ্ছে আমাদের যেই সিভিজেড যেটা মেডিকেল আসে ওইখানে আমরা স্থানান্তর করেছি। বেসিক্যালি আমরা রেড ক্রিসেন্ট থেকে ফার্স্ট এইড সার্ভিস আর হচ্ছে যারা উৎসুক জনতা যারা আছে, এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে যারা উৎসুক জনতা কিন্তু বারবার ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং যে বাহিনীগুলো আছে তাদেরকে একটু বারবার বিরক্ত করছে, কাজে আসলে ব্যাঘাত সৃষ্টি করছে। আমরা চেষ্টা করছি জনগণকে বুঝিয়ে নিরাপদ জায়গায় আসলে নিয়ে যাওয়ার জন্য। আসলে আপনারা যেটা দেখছেন যেটা হচ্ছে আশেপাশের যে ভবনগুলা, সেই ভবনগুলাও কিন্তু হচ্ছে অনেকাংশে রিস্কের মধ্যে কিন্তু হচ্ছে পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আসলে আগুনের তীব্রতা কমবে না, যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে হচ্ছে স্টপ করা যাবে না, আসলে খুব একটু ভয়াবহ হতে পারে আর কি। কতজন কর্মী? আমাদের এখন পর্যন্ত হচ্ছে 45 জন স্বেচ্ছাসেবক কাজ করছে। এখানে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য ফায়ার সার্ভিসে যে কর্মীরা কাজ করছে তাদের যে অভিজ্ঞতা, তারা বলছে এর আগে যে 2022 সালের দিকে চট্টগ্রামের যে বিএম কন্টেনার ডিপোতে আগুন লেগেছিল সেখানেও কিন্তু কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত, এবং সেই কেমিক্যালে যে ইয়েগুলো ছিল সেগুলো না পুড়ে যাওয়া পর্যন্ত আগুন কিন্তু নেভানো সম্ভব হয়নি। এবং এই ক্ষেত্রে তারা মনে হচ্ছে একই পরিস্থিতি, এবং তারা বলছেন যে সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পানি দিয়েও আগুন আসলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং কতক্ষণে বা কখন আসলে এই আগুন নিয়ন্ত্রণে আসবেও সেটিও মনে হচ্ছে যেন একটি এখন অদৃষ্টের লিখন হয়ে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় যে হচ্ছে যে কোনো শ্রমিক এখন পর্যন্ত সেখানে আটকে আছে বা কেউ আহত হয়েছে সেটি এখন পর্যন্ত সে ধরনের কোনো তথ্য নেই। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় পাশের দুটি কারখানা, একটি জ্যাকেট কারখানা এবং আরেকটিতে অন্য আরেকটি কারখানা আছে, সেই দুটি কারখানাকে তারা আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁচানোর চেষ্টা করছেন, এবং এই আগুনের লেলিয়ান শিখা যেন অন্য কারখানায় ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটুকুই তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে তাদের কিছুটা পানি স্বল্পতা আছে, এবং আশপাশে যে কারখানাগুলো আছে সেগুলো থেকে কিন্তু ফায়ার সার্ভিসকেও পানি সংস্থান করা হচ্ছে, এবং ফাইটাররা তাদের সর্বোচ্চ যান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। 19টি ইউনিট কাজ করছে, সেই দুপুরের পর থেকে বাড়তি ইউনিট যুক্ত হয়েছে, সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। তো যেহেতু এটি আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র, লাখ লাখ শ্রমিকের রুটি রুজির ব্যাপক বিনিয়োগ, অর্থনৈতিক কর্মকাণ্ড এর সাথে জড়িত, ও সেখানে যে শুধু শ্রমিকরা তা নয়, সেই সাথে ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজের যে যোগানদাতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু এই ইপিজেডের কারখানাগুলোর সাথে অনেকটা সম্পৃক্ত, এবং অর্থনৈতিক যে তাদের আয়ের সংস্থানও কিন্তু হয়ে থাকে। তো আসলে এই আগুন সর্বগ্রাসী যে শিখা সেটি যেন আকাশ ছুঁয়ে উচ্চতা ছাড়িয়ে যাচ্ছে, এবং আগুনের উত্তাপ যেন ক্রমশ বাড়ছে, এবং এখন শুধু সবার আসলেই শুধু প্রার্থনা এবং সবার একটাই চিন্তা যেন পাশের কারখানাগুলো যেন এই আগুনের আঁচ থেকে বাঁচতে পারে। যদিও এই ভবনটি, পুরো 8তলা ভবনটি কিন্তু আর কোথাও মনে হয় না অবশিষ্ট আছে, পুরো কারখানাটিতে আগুন গ্রাস করে ফেলেছে, এবং কিছুক্ষণ পরপর আমরা বিভিন্ন কারখানার যন্ত্রাংশ, সরঞ্জাম এবং যে মালামাল গোডাউন সেগুলো কিন্তু আমরা শব্দ পাচ্ছি বিস্ফোরণের। এবং যেহেতু কেমিক্যাল ছিল এবং বিভিন্ন দাহ্য জাতীয় পদার্থ ছিল, তাই আগুন যে আসলে পানি দিয়ে নেভানো সম্ভব সেটি আসলে মানে মনে হচ্ছে যে অনেকটাই অসম্ভবে দাঁড়িয়ে গেছে, এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের উন্নতি বা লক্ষণ দেখছি না। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা তারপরও তাদের প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এখানে যদি আগুন কিছুটা হলো বা আস্তে আস্তে যদি কিছুটা নিয়ন্ত্রণে আসে, তাহলে হয়তো যে বড় যে বিপর্যয়, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এবং ইপিজেডের অন্যান্য কারখানাগুলো কিন্তু সন্ধ্যার পরই বন্ধ করে দেওয়া হয়। তবে শ্রমিকরা তারা বিভিন্ন জায়গায় কিন্তু আশপাশে দাঁড়িয়ে তারা এখানে উৎসুক নয়নে আসলে তাকিয়ে আছে, এবং তাদের দুশ্চিন্তার বিষয় যে তাদের কর্মসংস্থান, জীবিকা বা অন্যান্য কারখানাগুলোতে এর প্রভাব পড়ে কিনা সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় আছে, এবং সবারই একটি প্রার্থনা যেন দ্রুত এই আগুন নিভে যায়। এবং এই কারখানাটিতে প্রায় 700 শ্রমিক কাজ করতো। এই যে প্রথমে একটি ছিল একটি
তোয়ালে তৈরির কারখানা এবং আরেকটি যে কারখানা সেটি হচ্ছে মেডিকেল ইউনিফর্ম বা গাউন তৈরির কারখানা বা গোডাউন। মূলত গোডাউনেই আগুন লাগে এবং সেখানে টিন শেডের পাশেও গোডাউন ছিল। মূলত যে সুইং ফ্লোর বা উৎপাদনের যে ফ্লোরগুলো যেখানে আসলে শ্রমিকরা কাজ করেন সেগুলোতে আগুন লাগে নাই এবং দুপুরের সময়ে ব্রেকের সময়টিতে আগুন লাগার কারণে আসলে বড় ধরনের বিপর্যয় বা বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে এবং শ্রমিকরা প্রাণে বেঁচে গেছে। এখানে কিন্তু যেহেতু আশপাশে মানুষজন শ্রমিক বা বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসছে, তো সেই রেড ক্রিসেন্টের কর্মীরা মাইকিং করে তাদেরকে নিরাপদ দূরত্বে থাকার জন্য বলছেন এবং এখানে যে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার কর্মী যারা কাজ করছেন তাদের কাজে যেন তারা ব্যাঘাত না ঘটায় সেজন্য তাদের সহযোগিতা চাচ্ছেন। তো এখন পর্যন্ত কোনো আমাদের কাছে হতাহত বা প্রাণহানির কোনো খবর নেই। দুজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছিলেন, তাদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়েছে রেড ক্রিসেন্টের কর্মীরা। এখন এই আগুনের সর্বগ্রাসী যে শিখা সেটিকে নিয়ন্ত্রণে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। 5 ঘন্টারও বেশি সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আগুন কুণ্ডুলে পাকিয়ে ক্রমশ উপরের দিকেই যেন সেটি ধাবিত হচ্ছে এবং প্রতিটি তলায় প্রতিটি কারখানার কোণা প্রতিটি সরঞ্জাম সব তাদের মালামাল যন্ত্রপাতি সবই একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আসলে তাদের ক্ষয়ক্ষতি হয়তো পরে জানা যাবে, তবে এই আগুনের শুধু ক্ষয়ক্ষতি না, এর কিন্তু বড় ধরনের প্রভাব আমাদের যে ইপিজেড কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অন্যান্য কারখানাগুলো যে তাদের উৎপাদন সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে জড়িত। আগামীকাল শুক্রবার হয়তো কারখানাগুলো বন্ধ থাকবে অধিকাংশ। তবে এই যে আগুনের ক্ষত সেটি কিন্তু আমাদের অর্থনীতির জন্য বা দেশের জন্য একটি বড় ইমেজেরও বিষয় এবং ইপিজেড কিন্তু আমাদের যেহেতু এখানে বিদেশি বিনিয়োগ অনেক বেশি এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের আয় হয় এই ইপিজেড থেকে, তাই সেখানে কিন্তু বিদেশি বায়াররাও যখন এ ধরনের আগুন লাগে তখন তারা কিন্তু এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনেক সময় কিন্তু আমাদের যে এসব যে অর্ডার বা ক্রয়াদেশ আছে সেগুলো তারা দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের চিন্তাভাবনা করে থাকেন এবং বর্তমানে জানেন যে আসলে আমেরিকার শুল্কর কারণে কিন্তু আমরা কিছুটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আছি। তো এই ধরনের আগুনের ঘটনা আমাদের সেই চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে দেয় এবং ইপিজেডের কারখানাগুলো আমাদের দেশের অন্যান্য সাধারণ কারখানার চেয়ে কমপ্লায়েন্স নিশ্চিত হয় বেশি এবং এগুলো অনেক আধুনিক কারখানা এবং এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থাও কিন্তু অন্যান্য সাধারণ কারখানার চেয়ে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি সমৃদ্ধ থাকে। তো সে কারণে যখন ইপিজেডে আগুন লাগে সেটি আসলে সব জায়গায় একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এর আগে কিন্তু এত ধরনের দীর্ঘক্ষণ আগুন ঘন্টার পর ঘন্টা 5-6 ঘন্টা পার হয়ে গেল, এখনও সেই ধরনের আগুন ইপিজেডে লাগেনি। যদিও চট্টগ্রামের একটি কারখানায় কালুরঘাটে যেটি 2004-5 সালের দিকে কেটিএস টেক্সটাইল নামে একটি কারখানা আগুনে প্রায় 50 জন শ্রমিক বা 50-এরও অধিক শ্রমিকের প্রাণহানি হয়েছিল এবং সবশেষ 2021 সালের দিকে বিএম কন্টেনার ডিপোতে তাও কেমিক্যালের জার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেখানেও প্রায় 60 জনের মতো শ্রমিকের প্রাণ হারায় খুবই মর্মান্তিকভাবে। এরপর গত কয়েক বছরে চট্টগ্রামে বড় ধরনের অগ্নিকাণ্ডের হয় নাই এবং তবে আজকের এই আগুনটি আমাদের জন্য আর কি বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আগুন নেভার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং এখানে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন। তারা আসলে চেষ্টা করছেন যে এই আগুন নেভানোর জন্য। এখন হ্যাঁ, হ্যালো, চালিয়ে যাব, ওকে। এখানে আগুনের যে তীব্রতা সেটি আসলে আদৌ কি আসলে সেটি নেভানো কতটুকু সম্ভব হবে সেটি এখন আসলে বলা যায় যে অনেকটাই প্রশ্নের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং ফায়ার সার্ভিসের অসহায়ত্ব এবং তাদের সীমাবদ্ধতাগুলো প্রকট আকারে আসলে চোখে পড়ছে যে আমাদের দিন দিন কিন্তু চট্টগ্রাম একটি শিল্প
ও বাণিজ্যিক নগরী এবং এখানে কিন্তু বন্দর নগরী এবং বন্দর থাকার কারণে এখানে ভারী থেকে শুরু করে সব ধরনের শিল্প। তাই এই নগরীতে যে ফায়ার সার্ভিস বা ফায়ার স্টেশনগুলো আছে সেগুলোকে আরও ভালোভাবে সমৃদ্ধ করা, তাদেরকে আরও বেশি আধুনিকায়ন করা যে খুব জরুরি, সেই বিষয়টি আমাদের কাছে খুব প্রকট হয়ে দেখা দিয়েছে। এই আগুনটি মনে হচ্ছে একটা দাবানলের মতোই জ্বলছে, একেবারেই অবিরাম এবং খুব তীব্র গতিতে এবং খুব সর্বগ্রাসী তার নিয়ে সেটি কিন্তু আকাশের দিকে, আকাশের উচ্চতায় যেন ছড়িয়ে যাচ্ছে এবং প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে সে আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত আশপাশের কারখানায় আগুন ছড়ায়নি এবং সেটি স্বস্তির বিষয়। তবে কতক্ষণ পর্যন্ত আসলে এই অবস্থা বজায় থাকে সেটি আসলে একটি বড় উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কেমিক্যালের দাহ্য জাতীয় পদার্থ থাকার কারণেই যে আগুন আসলে নিয়ন্ত্রণে আসছে না সেটি কিন্তু এখানকার যারা কর্মী রেড ক্রিসেন্ট ফায়ার সার্ভিসের তারা বলে যাচ্ছেন এবং 19টি ইউনিট এখানে কাজ করার পরও কিন্তু কোনো ধরনের উন্নতি দেখা যাচ্ছে না এবং কেমিক্যালের আগুন আসলে অন্য ধরনের আগুন থেকে ভিন্ন ধরনের এবং সেখানে আসলে পানি দিয়ে অনেক সময় সে আগুন নেভানো সম্ভব হয় না এবং এক্ষেত্রে আসলে যে ধরনের ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা আমরা স্বল্পতা দেখতে পাচ্ছি এবং কেউ কেউ বলছিলেন যে ফায়ার সার্ভিসের দুর্বলতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং অনেকে বলছেন যে হেলিকপ্টার থেকে কেন পানি দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করা হচ্ছে না। আসলে সেটি এই ধরনের আগুন নেভানোর জন্য কতটুকু কার্যকর বা আদৌ সেটি সম্ভব কিনা সেটিও কিন্তু আসলে জানার বিষয়। এবং আরেকটি বিষয় যে আজকে কিন্তু সকালের দিকেও বৃষ্টি হয়েছিল চট্টগ্রামে, তো অনেকে বলছেন যদি আজ সবসময় বৃষ্টি হয় এই সময়টি যদি বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিত তাহলেও যদি আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসতো, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লক্ষণ দেখছি না এবং বিভিন্ন সংস্থার কর্মীরা তাদের কাজ করে যাচ্ছেন, কিন্তু আসলে এই কবে যে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটার কোনো উন্নতি লক্ষণ দেখা যাচ্ছে না এবং এখানে কিন্তু সবাই অনেকটাই নিষ্পলক চোখে দেখা ছাড়া মনে হয় যেন কোনো আর গত্যন্তর নেই, উপায় নেই, সেটি এখন প্রার্থনা ছাড়া অনেকটাই অসহায় অবস্থা এবং কিভাবে যে আসলে আগুন নিভবে সেটিও মনে হচ্ছে যেন একটি বা রহমতের বিষয় বা সৃষ্টিকর্তার রহমতের উপর যেন নির্ভর করছে বা প্রাকৃতিকভাবে যদি কোনো বৃষ্টি হয়ে যদি কিছুটা আগুনের তীব্রতা যদি কমে আসে। তো কারখানাটিতে আসলে স্বাস্থ্য শ্রমিক কাজ করতো এবং তাদের জীবন জীবিকা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এখানে কতটুকু তাদের ইন্স্যুরেন্স করা আছে সেটিও একটি বিষয় এবং আমি যতটুকু জানতে পেরেছি এখানে গোডাউনই ছিল বেশি এবং সাথে হচ্ছে টাওয়েল এবং মেডিকেল সরঞ্জাম তৈরি হতো। তো এখানে যেন মানুষ ভিড় না করে এবং অন্যদের কাজে ব্যাঘাত সৃষ্টি না করে সেই বিষয়ে বারবার কিন্তু মাইকিং করেই যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যারা আছে এখানে, যারা ইপিজেডের কর্মী বা শ্রমিক, তাদের আসল কাছ থেকে জানতে চাইবো। এখানে কিন্তু অনেকেই দেখছেন বা তারা বোঝার চেষ্টা করছেন বা কীভাবে আগুন নামানো যে কোনোভাবে সাহায্য করা যায় কিনা সেটি আসলে দেখার বিষয় এবং আগুন যেভাবে জ্বলছে কতক্ষণ আসলে এই ভবনটি দাঁড়িয়ে থাকবে সেটিও মানে দুশ্চিন্তার বিষয়। আমরা কিছুক্ষণ পরপরই মুহুর্মুহুর শব্দে বিভিন্ন যন্ত্রাংশ সরঞ্জাম বালাবাল সেগুলো মানে বিস্ফোরণের শব্দ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে দীর্ঘ 6 ঘন্টা আগুন জ্বলার পর এখানে আসলে আর কোনো কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না, শুধু কাঠামো ছাড়া। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকে ক্লান্ত হয়ে কেউ এসে আসলে তাদের কিছুটা অপেক্ষা করছে এবং তাদের হয়তো শিফট বদল হচ্ছে এবং তারাও কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে। তারপরেও তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে আগুন যদি নিয়ন্ত্রণ আনা যায়, কিন্তু সময় গণনার সাথে সাথেও কিন্তু কোনো উন্নতি আসলে দেখা যাচ্ছে না। এটি এখন আসলে মনে হচ্ছে অনেকটি দৈব নির্ভর হয়ে পড়েছে এবং বিকল্প কোনো ব্যবস্থার আসলে এখানে আর হচ্ছে কিনা সেটিও আমরা জানতে পারিনি এবং
ইপিজেড এর কর্তৃপক্ষ থেকেও আর কিছু জানানো হয় নাই। এবং এখানে এই ইপিজেডে কি প্রায় 200টির মতো কারখানা আছে, প্রায় 2.5 লাখ শ্রমিক এখানে কাজ করেন। শুধু শ্রমিক নয়, পরোক্ষভাবে আরও হাজার হাজার মানুষ এই ইপিজেডের সাথে বা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে, উৎপাদন ব্যবস্থার সাথে, সাপ্লাই চেইনের সাথে সম্পৃক্ত। তো এই ইপিজেডে একটি কারখানা আগুন লাগা বাকি কারখানাগুলোর জন্য কিন্তু একটু সতর্ক সংকেত, এবং ভবিষ্যতে সব কারখানাগুলোতেই যে আগুনের অত্যাধুনিক ব্যবস্থা এবং সতর্কতা থাকা দরকার, বিশেষ করে কেমিক্যাল পদার্থ ব্যবহারের ক্ষেত্রে সেই বিষয়টিতে আরও বেশি নজর দিতে হবে। এবং বেশ কিছু শ্রমিক বলছিল যে এই কেমিক্যাল হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের গাফিলতি বা অবহেলার কারণে আগুন লাগতে পারে, এবং গোডাউনে আগুন লেগেছিল এবং সেখান থেকেই ওই সময়টাতে আসলে ফায়ার সার্ভিসের মাত্র 2টি গাড়ি এসেছিল, ছোট 2টি গাড়ি, এবং ততক্ষণে এরপর বড় গাড়িগুলো আসার আগে আগুন অন্যান্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। আমি প্রথম দিকে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এসেছিল সেগুলো উপরের যেই স্থানে যে গোডাউনগুলোতে আগুন লেগেছিল সেখানে তারা তখন পৌঁছাতে পারেনি। পরবর্তীতে বড় গাড়িগুলো আসার পর সেই যে ভবনগুলোতে যে ফ্লোরে আগুন লাগে সেখানে তারা পানি ছিটায়। তো এখন পর্যন্ত আসলে চেষ্টা চলছে, কাজ চলছে, আগুন নেভানোর জন্য প্রাণান্তকরভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং তারা ভেতরে ফাইট করে যাচ্ছেন তাদের নিরাপদ দূরত্ব থেকে যতটুকু ব্যবস্থা নিয়ে। বাকিটা আসলে হচ্ছে অনেকটাই এখন বলা যায় যে ফাঁকের বিষয়ে দাঁড়িয়েছে, এবং ইপিজের অন্যান্য কারখানাগুলোর সেফটি বা সেগুলো যেন নিরাপদ বা সেগুলো যেন আগুন না ছড়ায়, আগুন যেন এই বাউন্ডারির বাইরে না যায়, সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই কাজটি তারা করে যাচ্ছেন যেন আগুন আশপাশে আর ছড়াতে না পারে, সেই চেষ্টাই করে যাচ্ছেন। এখন কতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখতে পারবেন এবং কতক্ষণে আসলে আগুনটি নিভবে, এবং এক্ষেত্রে আসলে কি করণীয় বা আরও কোনো বিকল্প ব্যবস্থা এখানে যুক্ত করা হচ্ছে কি না সেটি এখনও আমরা দেখছি না। বিশেষ করে অনেক সময় বলা হয় যে আকাশ থেকে বা অন্যান্যভাবে যদি করা যায় এখানে আগুন নেভানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া যায়। তবে আশপাশে যে কারখানাগুলো ছিল তারা তাদের রিজার্ভার থেকে তারা চেষ্টা করেছে পানি দিয়ে এবং দূর থেকে যতটুকু সম্ভব আগুনের যেন লেলিহান শিখা যেন আর না ছড়ায় বা আগুন যেন আর ছড়িয়ে না পড়ে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, এবং বিভিন্নভাবে কিন্তু ইউনিট কিন্তু বেড়েছে। এখন পর্যন্ত 19 থেকে 20টি ইউনিট কাজ করছে। সেনা ও বিমান বাহিনীর সদস্যরা তাদের নিরাপদ ব্যবস্থা নিয়ে এসেছে। আমরা একটু কথা বলবো আরেকজন কর্মীর সাথে, তাদের কাছে আর কোনো তথ্য আছে কিনা একটু জানতে চাই যে সর্বশেষ আসলে আর কোনো আহতর কোনো খবর আছে কিনা, বা ভেতরে আসলে কোনো বিকল্প কোনো ব্যবস্থা কি যোগ হয়েছে কিনা আমরা একটু কথা বলার চেষ্টা করব। যদিও আসলে সবাই তাদের যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা এখনও কিন্তু সফল হয় নাই, এবং আগুন তার নিজস্ব যে চরিত্র সেই চরিত্রে সে গ্রাস করে ফেলেছে পুরো ভবনটিকে, এবং ভবনের প্রতিটি অংশই দাউ দাউ করে জ্বলছে। এখানে সে আগুনের কাছে সবাই মনে হয় অনেকটা অসহায় এবং পরাজয় মেনে নিয়েছে। যদিও এটি একটি বড় স্বস্তি যে অন্য কারখানাগুলোতে এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায় নাই, তবে সেটি কতক্ষণ আসলে সেটি আসলে ধরে রাখা যাবে সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু দেখছি যে আগুনের সেই গ্রাস বা লেলিহান শিখা একটুও কিন্তু কমছে না। এটি মনে হচ্ছে যেন তার একেবারে সর্বগ্রাসী রূপ নিয়েই এখানে ধরা দিয়ে চলছে, তার সব ধ্বংস ক্ষমতা দিয়েই যেন আগুন তার নিজস্ব রূপেই জ্বলেই যাচ্ছে।
এখন ইপিজের অনেকটাই বড়জনক অনেকটা ভুতুরের মতো অবস্থা এবং এখানে এই এলাকাটাই আশপাশে মানুষজন আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই পরিস্থিতি অবলোকন করছে এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা আসলে কাজ করে যাচ্ছেন। এখানে আমরা তো যদিও তারা একটু দূরে থাকায় তাদের সাথে আমরা এখানে তারাও আসলে ক্লান্ত হয়ে পড়েছেন এবং তারাও অসহায়ত্ব প্রকাশ করছেন এবং তারাও বলছেন যে আসলে তারা চেষ্টা করছেন তবে আসলে সেটি তাদের এখনও অনেকটাই আয়ত্তের বাইরে চলে গেছে এবং এখানে তাদের অসহায়ত্ব অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে বেশ দৃশ্যমান হয়ে উঠেছে। তারা তাদের মতো কাজ করছেন, চেষ্টা করে যাচ্ছেন, তাদের কর্মীরা এখানে সর্বাত্মক চেষ্টা করছে, সাথে অন্যান্য ইউনিটগুলো যোগ দিয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং এখানে এর আগে যে বিএম ডিপোতে আগুন লেগেছিল সেখানেও কেমিক্যালের আগুন হওয়ার কারণে এভাবেই পুরো যে অংশগুলোতে বা যেখানে কেমিক্যাল ছিল সেগুলো জ্বলে না যাওয়া পর্যন্ত সারা রাতভর আগুন জ্বলেছিল এবং এখানেও আমরা অনেকটাই সেরকমই দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে এবং 6 ঘন্টার মতো সময় পার হলেও কোনো উন্নতি নেই। তবে এই পিজিদের ক্ষেত্রে একটি স্বস্তির বিষয় যে কারখানাগুলো অত গাদাগাদি না হওয়াতে এবং একটির সাথে আরেকটি নিরাপদ দূরত্ব থাকার কারণেই অন্য কারখানাগুলো এখন পর্যন্ত তারা বিপদ থেকে রক্ষা পেয়েছে। তবে কতক্ষণ পর্যন্ত আসলে এইটুকু রক্ষা করা সম্ভব সেটি আসলে এখন বলা যাচ্ছে না, তবে সেই চেষ্টাটুকুই আছে এবং এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেন পাশের জ্যাকেটের কারখানায় আগুন না ছড়িয়ে পড়ে এবং এই ইপিজেডের এই আগুন যেন আমাদের জন্য বড় দুঃসংবাদ হয়ে না আসে। সবচেয়ে স্বস্তির বিষয় যে এখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই এবং খুব সময় মতো বা খুব অল্প সময়ের মধ্যে শ্রমিকরা বের হয়ে যাওয়ার কারণে তাদের প্রাণ রক্ষা পেয়েছে। তবে তাদের জীবন জীবিকার বিষয়ে একটি এখন তাদের জন্য দুশ্চিন্তা এবং অন্যান্যরাও কিন্তু এটা নিয়ে বেশ উদ্বিগ্ন এবং এখানে প্রায় 60 শতাধিক শ্রমিক কাজ করতো এবং এখানে একটি চীনা প্রতিষ্ঠান ছিল জিহং মেডিকেল এবং অ্যাডামস ক্যাপস লিমিটেড নামে 2টি কারখানা এবং 2টি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। তার পরবর্তীতে অন্যান্য পুরো ভবনটি 8তলা ভবনটিতে আগুন ছড়িয়ে যায় এবং পুরো ভবনের প্রতিটি অংশই জ্বলছে, কোথাও কিন্তু একটু বাকি নেই এবং কোনো ধরনের আমরা কোনো উন্নতি দেখছি না। এটা আসলে এখন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে ভাগ্যের বিষয়ে দাঁড়িয়েছে। তো আসলে সবাই তো চেষ্টা করে যাচ্ছেন এবং তারা তাদের কাজ করছেন। কর্মকর্তার সাথে কথা বলতে কেন তাদের সরিয়ে দিতে চাই আমরা ভয়ঙ্কর বেশি চেষ্টা করছি। তার কাজে ব্যস্ত আছেন এবং তাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকেও ব্যবস্থাপনার সেগুলোকেও তাদের যে প্রয়োজন আবার পানি সংস্থান করা, তাদের উচ্চ পর্যায় থেকে সেগুলো মনিটরিং করা, সেই কাজগুলো তারা করে যাচ্ছেন। এখন আসলে এখানে তারা তাদের যে সর্বোচ্চ সামর্থ্য, তাদের যে সম্পদ, তাদের যে জনবল, তাদের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেগুলো দিয়ে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে আমরা তাদের অসহায়ত্ব দেখছি এবং বলা যায় যে আমাদের যে সরঞ্জামের সীমাবদ্ধতা সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং বহুতল ভবন হলে যে আগুন নিভানো অনেকটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অনেকগুলো স্টেশন কাজ করছে, শত শত ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে এবং অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। আসলে আগুন এমন একটি বিষয় যে সেখানে ওভাবে করে মানে অন্যদের সম্পৃক্ত হওয়ার যদি অভিজ্ঞ ফায়ার সার্ভিসের কর্মীরা না হয় তাহলে তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। দূর থেকে পানি নিভিয়েই সবাই হয়তো চেষ্টা করে যেতে পারে এবং যেহেতু এটি কেমিক্যালের আগুন এবং একটি পোশাক কারখানা ছিল, সেখানে কেমিক্যাল ছাড়া অন্যান্য দাহ্য জাতীয় পদার্থ, কাপড়, ঝুট এবং
গোডাউন ছিল এবং গোডাউনে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল থাকে এবং সেখানে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের স্পর্শকাতর বা পদার্থ থাকে, সেগুলো কিন্তু আগুনেরকে যে তীব্রতাকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেই বিষয়গুলোতে আসলে ভবিষ্যতে নজর দিতে হবে এবং যে কোনো কেমিক্যাল পদার্থ বা সেগুলো যখন কারখানায় ব্যবহার করা হয় বিভিন্ন উৎপাদনের কাজে, ম্যাটেরিয়াল বা উপকরণ হিসেবে, র মেটেরিয়ালস হিসেবে, কাঁচামাল হিসেবে, তখন সেগুলোতে আগুনের সূত্রপাত যেন না হতে পারে সেই দিকগুলোতে ভবিষ্যতে যে বেশ ভালোভাবে আমাদেরকে নজর দিতে হবে, সতর্ক হতে হবে, ওই যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেখানে কোনো গাফিলতি আছে কিনা এবং সেই দুর্বলতাগুলো কিন্তু আমাদেরকে এইখানে হচ্ছে যে চিহ্নিত করতে হবে এবং এই আগুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে এবং এখানে যেহেতু আমাদের অর্থনীতির একটি বড় এখানে বলা যায় যে পুরো আমাদের বড় অর্থনীতির যোগানদাতা এবং এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান এখানে সম্পৃক্ত, তাই সেইটি একটি বিষয় আসলে। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে আমাদের কাছে এখন এইটুকুই আছে। তবে স্বস্তির বিষয় যে কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। তো ক্ষয়ক্ষতির বিষয়গুলো আসলে পরে জানা যাবে এবং এখানে আসলে কেন আগুন লেগেছিল সেটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে সবাই কিন্তু কেমিক্যাল দাহ্য পদার্থের কথাই বলছেন, সেটাই এখন পর্যন্ত অনুমান নির্ভর। তবে তদন্ত সাপেক্ষে হয়তো সেটা বলা যাবে বা যারা শ্রমিকরা সেখানে কাজ করতো তাদের কাছ থেকে, মালিকের কর্তৃপক্ষের কাছ থেকে হয়তো পরবর্তীতে সেটা জানা যাবে। এখন পর্যন্ত আমরা এই তথ্যটুকুই পেয়েছি যে এটা কেমিক্যাল ছিল, সেখানে গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই গোডাউনের আগুন হওয়ার কারণেই, কেমিক্যাল হওয়ার কারণে আগুনের তীব্রতা খুব দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সে কারণে পানি দিয়েও আসলে কাজ হচ্ছে না এবং এখন পর্যন্ত 19টি ইউনিট যোগ দিয়েছে, তারা কাজ করছে এবং সাথে সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো পরিস্থিতির উন্নতির কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। আগুন তার সর্বগ্রাসী রূপ নিয়ে আকাশ ছুঁয়ে যাচ্ছে এবং তার যে পুরো ভবনটিকে সেটিকে একেবারেই জ্বলে পুড়ে মনে হয় ছাড়খাড় হয়ে যাওয়ারই মতো অবস্থা এবং সেখানে যা যা ছিল সবই এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। শুধু ভবনটির যে কাঠামোটি সেটি বলা যায় যে সেই কাঠামোই এখন চলছে, ভেতরে আসলে কেমিক্যাল কি পরিমাণ ছিল বা কেন সে আগুন এখনও মানে নিভছে না সেটি আসলে একটি রহস্য বলবো নাকি হচ্ছে যে সেটি আসলে একটি বড় দুশ্চিন্তার কারণ। সাধারণত অন্য জাতীয় পদার্থ হলে সেগুলো পুড়ে গেলে একসময় কিন্তু আগুন নিভে যায়, কিন্তু এই আগুন পানি ছিটিয়েও কোনো কুলকিনারা হচ্ছে না এবং ফায়ার সার্ভিস সেখানে আসলে কতটুকু তাদের কাজ করতে পারছে এই তীব্রতার মাঝে সেটিও এখন আসলে দেখার বিষয়। মানে এত লম্বা সময় ধরে 6 ঘন্টা, প্রায় 7 ঘন্টা 6 ঘন্টার উপরে লম্বা সময় ধরে তারা যেহেতু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না, তাই আসলে একটি দুশ্চিন্তার বিষয় যে কেন এই আগুন এখন পর্যন্ত আসলে কোনো উন্নতি নেই বা নিয়ন্ত্রণে আসছে না। এক্ষেত্রে আসলে আর অন্য কোনো বিকল্প ব্যবস্থা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিস তাদের যে সীমিত বা যতটুকু সম্পদ, জনবল, তাদের যে লজিস্টিক সাপোর্ট এবং তাদের যে যন্ত্রপাতি, তাদের যে গাড়ি এবং বইযুক্ত যে গাড়িগুলো, আধুনিক গাড়ি, সেগুলো দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে
তবে পরিস্থিতির কোনো উন্নতি নেই। মুহুর্মুহুর শব্দে আমরা বিস্ফোরণ শুনছি বিভিন্ন যন্ত্রাংশে, তাদের বিভিন্ন সরঞ্জাম এবং যে মালামাল সেখানে ছিল সেগুলোর আমরা শব্দ শুনতে পাচ্ছি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো উন্নতি নেই। এভাবেই কিন্তু আগুন তার সর্বনাশী রূপ নিয়ে জ্বলেই যাচ্ছে এবং প্রতিটি সে ভবনটিকে পুরোই গ্রাস করে ফেলেছে। সময় যত গড়াচ্ছে ততই মনে হচ্ছে যেন আগুনের তীব্রতা যেন বাড়ছে এবং কোনো কিছুতেই যেন আগুন কাছে হার মানছে না এবং অসহায় অবস্থায়, অনেকটা অসহায়ত্ব ও ফায়ার সার্ভিস কর্মীরাও ক্লান্ত হয়ে পড়েছে। তারপর তাদের এই যে পেশাদারিত্ব সেটি বজায় রেখে তারা তাদের সর্বোচ্চটুকু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো উন্নতি দেখা যাচ্ছে না। পাশের কারখানাগুলো তাই তার উদ্বেগ বাড়ছে। যদি অন্য কোনো কারখানায় ছড়ায় তবে আগুন যে কোন পর্যায়ে যাবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। তবে এখন পর্যন্ত স্বস্তির বিষয়, কারখানাগুলোতে আগুন, অন্য কারখানায় এখন পর্যন্ত আগুন ছড়ায়নি এবং আগুন ছড়ায়নি, সেটি এখন পর্যন্ত স্বস্তির বিষয়। তবে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অনেক ঝুঁকি। যেহেতু কারখানাগুলোতে কিন্তু শুধু তাদের যে মালামাল যন্ত্রপাতি, এর বাইরেও অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে যেগুলো কিন্তু আগুনের জন্য আগুনের মাত্রাকে বাড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি বিপজ্জনক। এবং এখানে উৎসুক জনতা আসলে হচ্ছে যে ভিড় বাড়াচ্ছে এবং তারা দেখছে এবং কর্মীরা মাইকিং করছে যে ভিড় করার জন্য, বলছে যে কোনো সময় যদি বড় দুর্ঘটনা ঘটে সেটি থেকে যেন তারা নিরাপদ থাকে এবং সেজন্য তাদেরকে দূরে সেতু নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে এবং বলছে যেন সবাই যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আগুন নেভানোর জন্য তাদের প্রার্থনায় যেন সেটি রাখেন এবং এই দুর্যোগ থেকে যেন আমাদেরকে আমরা রক্ষা পাই খুব দ্রুত এবং বড় ধরনের যানবাহনের যেন আর ক্ষয়ক্ষতি না হয়। যেহেতু এখানে আসলে শুধু একটি কারখানা নয়, একটি ভবন নয়, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন জীবিকা এবং বন্দর নগরী এবং আমাদের রফতানির ভবিষ্যৎ এবং অর্থনীতির যে আমাদের প্রাণ। এই ইপিজেডটি অনেক পুরনো ইপিজেড এবং এটি সবচেয়ে দেশের বড় ইপিজেড এবং এখানে 200-এরও বেশি কারখানা রয়েছে এবং বৈচিত্র্যময় সব কারখানা রয়েছে। সেখানে শুধু পোশাক কারখানা নয়, এখানে বিভিন্ন ধরনের তাঁবু কারখানা, তৈরি কারখানা, মেডিকেল গ্লাস তৈরি সরঞ্জাম তৈরি কারখানা এবং বিভিন্ন ধরনের এমনকি সোলার প্যানেল সব বিভিন্ন ধরনের কারখানা, বিমানের সরঞ্জাম তৈরির কারখানা, তাঁবু তৈরির কারখানা, ক্যামেরার লেন্স, ফ্রেম, আরও নানান ধরনের বৈচিত্র্যময় কারখানা এখানে রয়েছে, শুধু পোশাক কারখানাই নয়। তো সেই কারণে এখানে আসলে এই ইপিজেডটি আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়, এখানে 2 লক্ষাধিকের বেশি শ্রমিক কাজ করে এবং প্রতি বছরে বিপুল সংখ্যক রেমিটেন্স আসে এবং আমাদের এটা দেশের অর্থনীতি, দেশের ভাবমূর্তি, দেশের রফতানি, মানুষের জীবন জীবিকা এবং এবং অনেক বিষয় এর সাথে সম্পৃক্ত। তাই আসলে এতে আগুন শুধু আগুনই নয়, এটি আসলে দেশের অর্থনীতির ভবিষ্যতের সাথে অনেক কিছু জড়িত থাকে এবং বিশেষ করে বিদেশে আমাদের রফতানি আমদানিকারক যারা এখান থেকে অর্ডার নিয়ে থাকেন বা রফতানি করে থাকেন তারাও কিন্তু তখন কমপ্লায়েন্স ইস্যুতে প্রশ্ন তোলেন, অনেক সময় আমাদের অর্ডার কমে আসে। এমনিতেই এখন আমরা নানা ধরনের চ্যালেঞ্জ পার করছি, নানা ধরনের চ্যালেঞ্জ দিয়ে আমাদের রফতানি খাত তাদের সময় চ্যালেঞ্জ অতিক্রম করছে। বিশেষ করে বিশ্বজুড়ে যুদ্ধ, শুল্কের চাপ, মার্কিন এবং আমাদের যে বড় ক্রেতা প্রতিষ্ঠান ইউরোপ এবং আমেরিকা, তারা তাদের যে আমাদের বড় অংশ এখান থেকে সেই সব বাজার, রফতানির বাজার আমাদের এই ইপিজেডগুলো সেইখানে মূল ভূমিকা রেখে থাকে এবং ইপিজেডের কারখানাগুলো সব কিন্তু রফতানি
অভিমুখী কারখানা এবং এইগুলো কিন্তু লোকাল বাজার কোনো তারা পণ্য বিক্রি করে না। তবে লোকালি এইসব কারখানায় বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহ করা হয়, তাই এর সাথে আসলে স্থানীয়ভাবে অনেক অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বিভিন্ন সাপ্লাই চেইন এবং পরিবহন ব্যবস্থা এবং লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এর সাথে সম্পৃক্ত। এবং তাই এই ধরনের আগুন শুধু একটি আগুন নয়, এবং বিএম ডিপোর আগুনের পর আবার একটি দীর্ঘ সময় বড় আগুন। তবে বিএম ডিপোর যেটি হয়েছিল অনেক প্রায় 50-এর অধিক শ্রমিক প্রাণ গিয়েছিল, শ্রমিক কর্মকর্তার। এখানে একটি স্বস্তির বিষয় যে কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। 2জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছে, তবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 19টি ইউনিট কাজ করছে দুপুর থেকে, এবং সে দুপুর 2:30টার ষষ্ঠ 7ম তলায় আগুন লাগে ধারণা করা হচ্ছে। কেমিক্যালের গোডাউনে আগুন ছিল, সেগুলো ফ্লোরে ছিল না। পরবর্তীতে টিনশেডের যে গোডাউন ছিল সেগুলোতেও আগুন ছড়িয়েছে, এবং দাহ্য পদার্থ থাকার কারণে এই আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে, এবং এখন পর্যন্ত পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বা আগুন নেভার কোনো লক্ষণ দেখছি না। যদিও প্রত্যেকটি ইউনিট, প্রত্যেকটি সংস্থা, ফায়ার সার্ভিস সহ তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। তো আসলে আমরা এখন পর্যন্ত উন্নতির পথে দেখছি না। এখন এইটুকুই বলা যায় এখনকার মতো। পরবর্তীতে আমরা আসলে জানিয়ে দেব যদি নতুন কোনো আপডেট থাকে নিয়ন্ত্রণের বা অন্য কোনো বিষয়ের। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। বুঝছেন, কেউ কিছু বলতেছে না, যে কিছু বলতেছে সবাইকে নামাজ পড়েন, সবাই কোরআন তেলাওয়াত করেন। ভাই আপনার কাছে অনুরোধ, ভাই সবাই চলে যান, ভাই সবাই চলে যান, ভাই দাঁড়া থেকে কি লাভ ভাই। সাংবাদিক